আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কল সেন্টারের আড়ালে প্রতারণা। দুর্গাপুরে বেনাচিতির কমলপুর প্লটে প্রতারণা, ভুয়ো কল সেন্টার খুলে সাইবার প্রতারণা। দুর্গাপুরের ভাড়া বাড়িতে ভুয়ো কল সেন্টার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, এই প্রতারণা চক্র কিভাবে কাজ করতো এবং কতদিন ধরে তারা এই চক্র খুলেছিল? দেখো, একেবারে দীর্ঘদিন ধরে একটি ভাড়া বাড়ি নিয়ে মূলত এই সাইবার প্রতারণা চলছে এমনটাই জানা যাচ্ছে। কারণ শনিবার কিন্তু থানাতে সাইবার বিভাগ এবং বেনাচিতি যে কল সেন্টার তার আড়ালেই কিন্তু চলছিল এই সাইবার প্রতারণা। সেখান থেকে দুজন মহিলাকেও গ্রেপ্তার করা হয়। কারণ যেটা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে তারা কিন্তু বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষকে তারা প্রতারিত করেছে। কারণ বিভিন্ন রাজ্যের প্রান্ত থেকে কিন্তু অভিযোগ আসছিল সাইবার সেলে। তার ভিত্তিতে কিন্তু সাইবার আসানসোল দুর্গাপুরের যে সাইবার সেল তারা কিন্তু তদন্তে নামে। এরপরে ওই ভাড়া বাড়িতে তারা যখন হানা দেয় সেই সময় কিন্তু বাজেয়াপ্ত করা হয় সেখানকার নথি, ল্যাপটপ এবং বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করে এবং দুই মহিলাকেও তারা গ্রেপ্তার করে। বেশ, ধন্যবাদ। বেহাল সাঁকো মেরামতে গ্রামবাসীরা। চন্দ্রকোনার ভগবানপুরে বেহাল সাঁকো, শিলাবতীর ওপর বেহাল সেতু। 1 বছর ধরে সেতু দিয়ে বিপজ্জনক পারাপার। বারবার সেতু সংস্কারের দাবি করছেন গ্রামবাসীরা, কিন্তু সেতু সংস্কার না হওয়ায় উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীরাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত বিস্তারিত বলতে পারবে? সুকান্ত, দেখো অনিন্দিতা, যাতায়াতের পক্ষে প্রায় 8 থেকে 10টি গ্রামের মানুষ তারা কিন্তু সমস্যায় পড়েছেন। কারণ শিলাবতী নদীর উপর চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর এক গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায় দীর্ঘদিনের একটি সেতু রয়েছে। যে সেতু জানা যাচ্ছে যে 4 বছর আগে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেই সেতু নির্মাণ করা হয়েছিল এবং তারপর 1 বছর আগে বন্যার জলে ভেঙে যায় এবং সেই ভেঙে যাওয়ার পরে আর সংস্কার করা হয়নি। তাই গ্রামবাসীরা আর্থিক সাহায্য তুলে এবং শারীরিক পরিশ্রমে অর্থাৎ নিজেরাই হাত লাগিয়েছেন এই সেতু মেরামতে। তারা কিন্তু সেতু এখন যাতায়াতের জন্য কোন রকমের সেতু নির্মাণ করেছেন, কিন্তু তারা চাইছেন প্রশাসনের পক্ষ থেকে এই সেতু নির্মাণ হয় এবং যেন সংস্কার করা হয়। ধন্যবাদ। পোলট্রি ভেঙে যাওয়ার জন্যই 6 মাস যাবত আমরা পার হতে পারছিলাম না। প্রশাসন দিকে জানানো হয়েছিল, তারা কোনো এর ব্যবস্থা নেননি। এখন আমাদের তো আর পারাপার বন্ধ রাখলে চলছে না। হট করে একটা কোনো রোগ জ্বালা হয়ে গেলে আমরা যে পেরিয়ে যাব সে কোনো উপায় ছিল না। যার জন্যই চাঁদা করে আমাদেরকে পোলট্রি কোনো রকম মেরামত করতে হচ্ছে। মুমূর্ষু রোগী হোক বা হঠাৎ এমার্জেন্সি কোনো দরকার হোক, যে কোনো কিছুর জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। কারণ নদীতে নেমে বালি ঠেলে গাড়ি থেকে নেমে ওইভাবে পারাপার করে যেতে হচ্ছিল। মোটামুটি সাময়িক একটা স্বস্তি পাওয়া গেছে পোলটা বাগানোর ফলে। ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারছে। দুটো ব্রিজ আমাদের ওখানে খারাপ আছে, ঘোষকিরা এবং এর আগে চৈতন্যপুরের কাছে একটা ব্রিজ ভেঙে আছে। আমরা দুটোই ধরেছি কাজের জন্য, কিন্তু ফান্ড এসে যাবে সেটা তখন আমরা কাজটা করব। তবে অবশ্যই গ্রামের মানুষ, যে ওটা একটু সময় লাগছিল, তো গ্রামের মানুষ নিজ উদ্যোগে এটা করছে, এর জন্য তাদেরকে সাধুবাদ জানাই। ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। সেখানে পানীয় জলে মিশছে নালার জল, বোরিং পাম্পে ঢুকছে নালার জল। দূষিত জল খেয়ে বাড়ছে অসুখ। ঝাড়গ্রামের 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু, এখানে কিভাবে জল ঢুকছে, কিভাবে সেখানে পানীয় জলে নালার জল মিশে যাচ্ছে? দেখো, প্রথমত বলে রাখি, এই যে 12 নম্বর ওয়ার্ডের দুষ্ট হাসপাতালের পাশের যে কলোনি, সেই কলোনিতে যে পানীয় জলের যে কল রয়েছে সেই কলের পাশেই পৌরসভার তরফ থেকে যে বোরিংটি করা হয়েছে পানীয় জলের জন্য, সেই বোরিং এ এসে অনবরত নালার জল ঢুকছে এমনটাই অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। কারণ তারা বারংবার পৌরসভাকে এবং স্থানীয় কাউন্সিলরকে তারা জানিয়েছিলেন যে স্থানের যে বাড়িগুলি রয়েছে এবং সেখান থেকে যে নিকাশি নালার ব্যবস্থা করা হয়েছে পৌরসভার তরফ থেকে, সেই নিকাশি নালার কোনো রকমের দিক দেওয়া হয়নি। যার ফলে কখনো এই নোংরা জল বাড়ির দুয়ারে, কখনো বাড়ির ভেতরে, এবং যে জায়গায় মানুষ পানীয় জল নেই সেই কলের উপর পর্যন্ত জল চলে আসে এবং পাশেই যে পানীয় জলের জন্য যে তাতেই সমস্যা বাড়ছে এবং সেই জল খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত ধন্যবাদ তোমাকে। আমরা জানিয়েছিলাম পৌরসভায়, তা আমাদের পৌরসভায় কোনো কিছু রে দেয়নি। হয় ড্রেনটা বন্ধ করে দেখ, নয় ড্রেনটা নিচে নিয়ে গিয়ে ফেলুক। আর আমাদের এই কলের জলটা যখন এই পাম্প চালানো হয় তখন কলের জলটা আমরা খেতে পারি না। কলের জলটা ড্রেনের জল ঢুকে যায়, নোংরা জল। আমরা জলটা খেলে দুর্গন্ধ করে, শরীর খারাপ হয়। পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি? না, পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। কতবার জানিয়েছেন? 3-4 বার গেছি, 3-4 বার জানিয়েছি, দরখাস্ত জমা দিয়েছি। বলেছে দেখছি আমরা, আপনারা যাও, আমরা দেখছি। না, ওটা তাহলে আমরা দেখছি কালকে কিভাবে ওটা সমাধান করা যায়। যদি হয়ে থাকে
তাহলে সমাধান কিভাবে করা যায় আমরা নিশ্চয়ই ব্যবস্থা করব। আর 3 দিনের অপেক্ষা, বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে চলছে যজ্ঞ আচার অনুষ্ঠান। তবে সেখানে এই মুহূর্তের প্রস্তুতি কিরকম, কতটা প্রস্তুতি হয়ে গিয়েছে, আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির বলতে পারবে, আবির কিরকম দেখতে পাচ্ছ, কিরকম প্রস্তুতি পর্ব? দেখো, দীঘার যে জগন্নাথ মন্দির সেটা কলিঙ্গ স্থাপত্যের অন্যতম নিদর্শন হতে চলেছে সাম্প্রতিক সময়ে দাঁড়িয়ে। এবং যে বিশালাকার যেই মন্দির, সেই মন্দির তৈরি করা হয়েছে যে সম্পরা ঘরানাকে সামনে রেখে। এবং এই মন্দিরে প্রবেশ পথের জন্য মোট 4টি দ্বার বা দরজা থাকছে। একদিকে হচ্ছে পূর্বে রয়েছে সিংহদ্বার, পশ্চিমে হচ্ছে ব্যাঘ্রদ্বার, উত্তরে হচ্ছে হস্তিদ্বার এবং দক্ষিণে হচ্ছে অশ্বদ্বার। এবং এই যে মন্দির, সেই মন্দিরের ক্ষেত্রে প্রথমেই ঢুকলে যেটি পড়বে হচ্ছে 34 ফুট লম্বা একটি অরুণা মূর্তি তৈরি করা হয়েছে। এবং তারপরেই হচ্ছে যে মূল মন্দিরের যে প্রবেশপথের যে জায়গা, সেটি শুরুই হবে হচ্ছে যে ভোগের যে গৃহ সেটিকে ধীরে, তারপরেই হচ্ছে যে নাট মন্দির, তারপরেই হচ্ছে জগমোহন এবং তারপরেই হচ্ছে যে মন্দিরের যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ। একদিকে মন্দিরের ভেতরে সেখানে যেমন নানা উপাচার মেনে যে পুজোর যে আয়োজন, সেই আয়োজন হচ্ছেই। এবং তুমি জানো যে প্রত্যেক দিনই সেই আয়োজনের বিভিন্ন ধরনের যে প্রস্তুতি, তা প্রশাসনের তরফ থেকে উল্লেখিত করা হয়েছে। আর এই জগন্নাথ মন্দিরের যে আবহ, তাকে ঘিরে দীঘাও কার্যত সেজে উঠেছে। সৈকত নগরীতে একেবারে চারিদিকে বিভিন্ন ধরনের প্রস্তুতি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, মন্দিরের সামনের যে রাস্তা, এখানে সুদীর্ঘ সৈকতের পাড়ের যে রাস্তা, সেখানে চন্দননগরের আলো, বিশালাকার তোরণ ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ধরনের কাট আউট রাখা হচ্ছে জগন্নাথ এই মন্দিরকে কেন্দ্র করে। এছাড়া হচ্ছে প্রচুর পর্যটকের পাশাপাশি যে 30 তারিখে যে প্রধান অনুষ্ঠান যে হতে চলেছে, তার জন্য আগামীকাল থেকে, আবার অনেকে বলছেন যে আজকে বিকেল থেকেও অতিথি যারা রয়েছেন তারা দীঘাতে তারা এসে উপস্থিত হতে শুরু করবে। একেবারে আবির, আর তার জন্যই তো বাসও বাড়ানো হচ্ছে। ইতিমধ্যেই পরিবহন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে বেশ কিছু বাস সেখানে বাড়ানো হচ্ছে। কোন কোন সিদ্ধান্ত, কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন কোন বাস বাড়ানো হচ্ছে আবির? প্রথমত হচ্ছে যে যারা দীঘাতে আসবেন তাদের জন্য বাস এবং ট্রেনের বিশেষ বন্দোবস্ত থাকছে। দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে আগামী 4 মে পর্যন্ত একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে। তুমি জানো যে প্রত্যেক দিন যে ট্রেনগুলি চলাচল করে, সেই ট্রেনগুলো বাদ দিয়েও স্পেশাল ট্রেনগুলিকে দেওয়া হয়েছে। এবং তারা বলছেন যে দিনের বিভিন্ন সময় দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে এটি চলবে। এছাড়া হচ্ছে যে এসবিএসটিসির যে পরিষেবা বাসের পাওয়া যায়, সাধারণত দীঘা ডিপো থেকে 80 থেকে 90টি বাস চলে, সেই সংখ্যাটা বৃদ্ধি করে 120 করা হচ্ছে। এবং যেহেতু উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র পাহাড়িয়া এক্সপ্রেস এখানে করে, ফলে উত্তরবঙ্গের মানুষজন যাতে আসতে পারেন, বিশেষত মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো জায়গা থেকেও আসার জন্য বিশেষ রুট দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে বহরমপুর এবং তারাপীঠের মতো যে নতুন রুট, এই মন্দির উপলক্ষকে, উদ্বোধন উপলক্ষকে সংযোগ করে নতুন রুটও দিয়ে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা যাতে তৈরি না হয়, সেদিকেও নজরে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ। সেনাশিস চক্রবর্তীর হাত ধরে 2টি নতুন সার্ভিস দীঘা থেকে শুরু হচ্ছে। একটা দীঘা বহরমপুর, একটা দীঘা তারাপীঠ। এবং এই দুটো শুধু মধ্যে সীমাবদ্ধ নয়, আগামী খুব তাড়াতাড়ি মানে 2-1 মাসের মধ্যেই আরও 15-20টা দীঘার সার্ভিস বেড়ে যাবে।